আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমি যেভাবে বললাম, দলকে শক্তিশালী করা, সুশৃঙ্খল থাকা এবং আগামী দিনের লড়াই বিজয়ী অর্জন প্রস্তুত হওয়া, আপনাকে রাজি আছেন তাতে? দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী লড়াইয়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আগামী দিনে আমরা নিশ্চয়ই বিজয়ী হবেন চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দিদার ভাই একটু ফাঁকা করে নাকি আমরা শুধু আসতে ফাঁকা করে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সমাবেশকে সফল করার জন্য বিগত 7 দিন যাবৎ দিন রাত জুড়ে আমাদের মতো অসংখ্য নেতা কর্মী নিয়ে দিন রাত পরিশ্রম করেছেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলার গর্ব, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কুলিয়াঞ্চল ফোরামের গত স্বৈরাচার 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিশোরগঞ্জ জেলার রাজপথে এবং ঢাকার রাজপথে জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষের যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে, সেই সমস্ত শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদেরকে সব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানের এবং এই জনসভার সম্মানিত বিশেষ অতিথি, বিএনপির জাতীয় সম্মানিত প্রধান অতিথি, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মঞ্চ উপবিষ্ট আজকের এই জনসমাবেশের বিশেষ অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা ইমরান সালেহ প্রিন্স সহ জাতীয় নির্বাহী কমিটির ওয়ারেস আলী মামুন সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলার 21টি ইউনিট থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগীদের সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, পেশাজীবী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাই বিএনপির বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নির্দেশনায় গত 17 বছর আমাদের রাজপথে স্বৈরাচারকে বিদায় করার জন্য আন্দোলন করেছি। তিনি আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে এই কিশোরগঞ্জের স্টেডিয়ামে আজকে ভার্চুয়ালি উপস্থিত হয়েছে। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতাকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় নেতা, আপনাকে আমরা বলতে চাই, স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারের দেশ এখনো বাংলাদেশ থেকে মুক্ত হয় নাই। আজকে আমরা বলতে চাই, কিশোরগঞ্জ জেলার 17টি শহীদ পরিবার মঞ্চ উপস্থিত, 16টি পঙ্গ আমাদের সহকর্মীর সাধারণ মানুষ মঞ্চ উপস্থিত। আমরা হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আপনি স্বাধীনতা যুদ্ধে গত 17 বছর নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আপনার নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলা, প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা আজকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে যার জন্য আন্দোলন, সে ভোটের অধিকার এখানে প্রতিষ্ঠা হয় নাই। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা রাজপথে আছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু নির্দিষ্ট কিছু সংস্কার করে এই মানুষের জনস্রোতকে নির্বাচনে যোগ দিতে দাবি তো করতে হবে। আর অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে। আপনার নেতৃত্বে অতীত সকল ষড়যন্ত্র আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ সকল সর্বস্তরের মানুষকে রাজপথে মোকাবেলা করেছি।
আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি আমাদেরকে দোয়া করবেন। আপনার পাশে আপনার নির্দেশের অপেক্ষায় কৃষকের জেলা বিএনপি সহ সর্বস্তরে আমরা কোন ষড়যন্ত্রকারীকে, কোন স্বৈরাচারের দূষরকে বাংলাদেশের মাটিতে তাদেরকে ঠাঁই দেব না। তারা কোনো ষড়যন্ত্র করে দেশের মানুষকে আর কোনো বিপদে ফেলতে পারবে না। আমরা সজাগ প্রস্তুত আছি নেতা, আপনাকে দোয়া চাই, সহযোগিতা চাই। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমার প্রিয় নেতা বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি ধন্যবাদ জানাই আমার কিশোরগঞ্জ জেলার 21টা ইউনিটের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে, যারা এই প্রখর রৌদ্র এবং গরমকে কষ্ট করে উপেক্ষা করে আজকে সমাবেত হয়েছেন। জেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল সহ মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সমাবেতদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই সভাকে সফল করেছেন। প্রশাসনকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য। ঢাকাতে মিডিয়ার লোকজন আসছে, তাদেরকে ধন্যবাদ জানাই। র্যাবের ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে চিকিৎসা দিয়েছেন আমাদেরকে। এই মাঠ প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি কিশোরগঞ্জ জেলার এই বাজারে ব্যবসায়ী বৃন্দ, ঠেলাগাড়ি, খেতে খাওয়া, ফেরিওয়ালা, শ্রমজীবী মানুষ, আমাদের জনসভায় আসার প্রাক্কালে আপনাদের যদি কিছু কষ্ট হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আজ থেকে আপনাদের অনিচ্ছাকৃত এই কষ্ট দেওয়ার জন্য আমি কথা না বাড়িয়ে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ মঞ্চে উপস্থিত সকলটি পরিবার এবং সেই অঙ্গহানি পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমার দল যদি ক্ষমতায় যায় তখন দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে এখানে উপস্থিত আপনাদের জন্য আমাদের সরকার ধন্যবাদ দেবে। ইনশাআল্লাহ জাতীয় দিনের মর্যাদা দিতে হবে শহীদদেরকে। আমাদের অনেক কিছু করার আছে। আর এই বর্তমান সরকারকে আমরা দাবি জানাই, যারা পঙ্গু অসহায় তাদেরকে চিকিৎসা দিন, সুস্থ করুন, আর যারা আহত নিহত তাদেরকে সহায়তা করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক এবং ভারতের জিন্দাবাদ। তারিক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জনসভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতীক, যার জন্য দেশের 18 কোটি মানুষ অপেক্ষায় আছে তখন ফিরের দেশে ফিরে আসবে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব দেখতে পাবেন। এই 3 কিলোমিটার জুড়ে কিশোরগঞ্জের লক্ষ লক্ষ মানুষের বাংলাদেশের রাষ্ট্রনায়ক আছে নাকি? 18 কোটি মানুষের নেতা আছে নাকি? কোন নেতা? তারেক। ডান দিকে, বাম দিকে, তারেক রহমান, তারেক খালেদা জিয়া, খালেদা জিয়া। সবাইকে ধন্যবাদ। এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যেমন নজরুল ইসলাম খান, উপস্থিত সম্মানিত নেতা জনাব ফজলুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আন্দোলনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ হয়েছে, সমবেত হয়েছে। এই শঙ্কামুক্ত পরিবেশে যে আমরা আজ একত্রিত হয়েছি, এই সময়টার জন্য বিগত 17 বছর এই দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে। এই পরিবেশটির জন্য দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই কিশোরগঞ্জ জেলাতে আমরা আমাদের 16 জন মানুষকে হারিয়েছি, 17 জন মানুষকে আমরা হারিয়েছি, 17 জন মানুষকে আমরা কিশোরগঞ্জের মানুষকে আমরা হারিয়েছি, যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের অধিকারের জন্য, নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন। 16 জন মানুষ আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে,
যারা ভয় পাননি, পিছিয়ে যাননি, যারা দেশের মানুষের অধিকারের কথা বলা। ভাই বোনেরা, সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে, যারা আত্মত্যাগ করেছে বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরে। এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সহ বিএনপির শুধু 50 লক্ষ 60 লক্ষের মতো নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। বিএনপির বাইরেও বহু আরো রাজনৈতিক দল আছে যাদের সদস্যরা একইভাবে বিএনপির নেতা কর্মীদের মতো অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আত্মত্যাগ করেছে, এত মানুষ নির্যাতিত হয়েছে, কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন, নির্যাতিত হলেন? কারণ একটাই, এই মানুষগুলো বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল। আমরা যে আজকে মুক্ত পরিবেশের কথা বলছি, এইরকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই মানুষগুলো। কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না, এবং সেই জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি। ৭১ সালে যেমন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল, আবারও 2024 সালের আগস্ট মাসে আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিশ্চিত করে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি জনগণের সংগ্রামের মাধ্যমে, জন অভ্যুত্থানের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, এই যে এই আত্মত্যাগ, এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশা প্রতিফলন ঘটাতে হবে। 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, এটি সাম্যের বাংলাদেশ তৈরির জন্য, একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য, যে বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যে বাংলাদেশে মানুষ তারা তাদের নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে পারবে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। আমরা বারে বারে বলেছি, আমরা বারে বারে বলছি, আবারও বলেছি, আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু
এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি, জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে একই সাথে তাদেরকে আমাদেরকে এটাও বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে, সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে সমগ্র রাজনৈতিক মুক্তি হলে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামে আমাদেরকে জয় পেতে হবে। তাহলেই একমাত্র আমরা আমাদের যে আন্দোলন, সেইটির কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, আমার সাথে বাংলাদেশের বহু লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে, বিশেষ করে আজকে তরুণ প্রজন্মের যারা সদস্য তারা সকলেই বিশ্বাস করে কি এই বাংলাদেশটি এবং বাংলাদেশের মানুষ একটি সম্ভাবনাময় জাতি। এই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, শুধু প্রয়োজন সঠিক নেতৃত্ব। ভাই বোনেরা, যদি আমরা রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা যদি সঠিক মানুষগুলোর নেতৃত্ব তুলে দিতে সক্ষম, এই দেশের মানুষকে যদি আমরা সুযোগ করে দিতে পারি যে তারা তাদের নেতৃত্ব দিবে, সেই দায়িত্ব যদি আমরা মানুষের হাতে তুলে দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাহলে সেই দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ, সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। যেই নেতৃত্বের মাধ্যমে এই দেশের মানুষ একদিকে যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, একই সাথে অর্থনৈতিক মুক্তিও অর্জন করা সম্ভব সেই সঠিক ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রত্যেকটি, সমগ্র বাংলাদেশ যেমন একটি সম্ভাবনাময় দেশ, ঠিক একইভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি জেলা একটি সম্ভাবনাময় জেলা। আমরা আজ কিশোরগঞ্জে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি কিশোরগঞ্জে দেখি, আমার সামনে যাতে আপনারা হাজার হাজার যে মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে, এই জনসভায় উপস্থিত হয়েছে, প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো 2-4 জন অন্য জেলার মানুষ থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ। কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি কিশোরগঞ্জ জেলাকে কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা, আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয়। আপনারা কি জানেন এই যে হাওড় এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয়, আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায়, সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার 16% ধান আপনারা উৎপাদিত করেন। দেখুন কত সম্ভাবনাময় একটি জেলা। সমগ্র দেশের 16% ধান একটি অঞ্চলে আপনারা উৎপাদিত করেন। যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়, সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়, যদি এই ধান যে কৃষক ভাইয়েরা উৎপাদন করছে তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায়, তাহলে এই 16%কে আমরা আরো বেশি, হয়তো 20% আমরা করতে সক্ষম, 25% আমরা করতে সক্ষম। কৃষকদেরকে সঠিকভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার কিশোরগঞ্জে
আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি। এখানকার যে অষ্টগ্রাম বলে, ইটনা বলে, মিঠাপুকুর বলে, এই এলাকার যে বিশাল হাওর আছে, এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয়। এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা, এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি। এখানে রুই বলেন, কাতল বলেন, বল বলেন, আইল বলেন, বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা পাওয়া যায়। কেউ ভাই বোনেরা, বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে সক্ষম হব না? আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্পের পোশাক রপ্তানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয়, তাহলে কেন আমরা কোনোদিন, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই, যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায়, তাহলে গার্মেন্ট শিল্পের মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি, ঠিক একইভাবে মাছ রপ্তানি করেও আমরা বাংলাদেশের কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে। আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব, ঠিক একইভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব, যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয়, এই মাছ রপ্তানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজার লক্ষ ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারব। ভাই বোনেরা, এই কাজগুলো কে করতে পারবে? এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে। কারণ সেই জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে, জনগণের দুঃখ কষ্ট তাদেরকে দেখতে হবে। আমাদের যুবক সমাজে বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকে করতে হবে। সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার, সেই জন্যই বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে। এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাধ্যমে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে, এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন, তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছে। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে, তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছে। যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই কিশোরগঞ্জে আরেকটি সম্ভাবনা আছে, যে সম্ভাবনাটি আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। হয়তো অনেকেই সেই সম্ভাবনাটি বিষয় অনেকেই জানা নেই, কারণ এইটির ব্যাপারে খুব বেশি প্রচার বা প্রসার নেই। সেটি কি হচ্ছে? সেটি হচ্ছে কিশোরগঞ্জে অষ্টগ্রামের যে পনির। এই পনিরের কথা জানেন অনেক মানুষ, কিন্তু বহু মানুষ জানেন না। এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি। এই পনিরের উৎপাদনের মাধ্যমে সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে বিশ্বের বুকে পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি। এবং বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে যেমন আমরা সুনাম অর্জন করতে পারি শুধু পনির ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, আজকে যে বিষয়টি অর্জিত হবে এর মাধ্যমে বহু ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান যে লক্ষ্য, একটি হচ্ছে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। একই সাথে আরেকটি যে প্রধান লক্ষ্য, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। আমরা জনগণকে সমগ্র বাংলাদেশে আমরা স্বৈরাচারের আমলে দেখেছি, তাদের কিছু কিছু লোককে তারা অনেকভাবে অনেক কিছু করেছে। এর ভিতরে আপনারা দেখেছেন কিভাবে বিদেশে তাদের শত শত বাড়ি ঘর তারা তৈরি করেছে এই জনগণের অর্থ পাচার করে বিগত 17 বছর। কিন্তু বিএনপি গুটি সংখ্যক লোক না। বিএনপি চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায়, এই যে আপনারা আজকে মার্চে যে হাজার হাজার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদের মতন সারা বাংলাদেশে এরকম গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বুনিয়াদের উপরে বিএনপি মানুষকে প্রতিষ্ঠিত করতে চায়। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম লক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদের সামনে আমি আমার একটি ইচ্ছার কথা তুলে ধরতে চাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইখানে মঞ্চে যেমন আমার বহু নেতৃবৃন্দ বসে আছেন, প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি কর্মী, রাজনৈতিক কর্মীর মনের মধ্যে কিন্তু একটি বাসনা থাকে, ইচ্ছা থাকে। কি সেটি? যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন তার সামনে সুযোগ আসবে, সে তার এলাকার জন্য, সে তার এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চায়। হয়তো কেউ কেউ তার যে সে যেই মাপের কর্মী বা যেই মাপের নেতা, সে সেভাবে চিন্তা করার চেষ্টা করে। কেউ চায় তার এলাকার সে যদি সুযোগ পায় তাহলে তার এলাকার একটি রাস্তা সে তৈরি করবে। কেউ চায় সে যদি সুযোগ পায়, তার পক্ষে যদি সম্ভব হয়, এলাকার মানুষের সমস্যা হয়তো একটু ব্রিজ, সেই ব্রিজটি তৈরি করবে। কেউ চায় স্কুল স্থাপন করতে, কেউ চায় হাসপাতাল স্থাপন করতে এলাকার মানুষের জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রিয় ভাই বোনেরা, আমিও একজন রাজনৈতিক কর্মী। আমারও একটি ইচ্ছা আছে যে কোনোদিন যদি আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমাদের পক্ষে যদি সম্ভব হয়, দেশের জন্য কাজ করার অতীতের মতো, দেশের মানুষের জন্য কাজ করার অতীতের মতো, তাহলে আগামী দিনে আমি একটি কাজ করতে চাই এই বাংলাদেশের মানুষের জন্য। বিশেষ করে গ্রাম থেকে শুরু করব এই কাজটি। ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা, কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে, জেলা পর্যায়ে, উপজেলা বা থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, সেই জন্য তাদের কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই। কি সেই আমার পরিকল্পনা? আমার পরিকল্পনা কি হচ্ছে, প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয়, পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কি কার্ড? ফ্যামিলি কার্ড দিব। এখন জিজ্ঞেস করতে পারো এই ফ্যামিলি কার্ডটি কি? এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নাম বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়, কিছুটা হলেও তারা নিজেদের যে সেভিংস, নিজেদের যে সঞ্চয়, সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়।
এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো, গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবে। অর্থাৎ রাষ্ট্র সরাসরিভাবে প্রত্যেকটি পরিবারের পাশে, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে, যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ এবং জাতির ব্যাপারে, দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিক ভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব। আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, ফ্যামিলি কার্ড। এবং এই কার্ডে আমি আগেই বলেছি, এই কার্ডটি কার নাম হবে? এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী, 4 জনের একটি পরিবার, রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবে তার নামে, যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি, যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে, সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আজ আমি যে কথাগুলো তুলে ধরলাম, যেই কথাগুলো আপনাদের সামনে আমি বললাম, তার লক্ষ্য এবং উদ্দেশ্য একটি। কি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য? বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া। আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বী ভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিক ভাবে। আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, এবং এটিই হচ্ছে আমাদের লক্ষ্য, এটিই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজ যে শহীদদেরকে আমরা সম্মান দিয়েছি এখানে, সেই শহীদদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয়, আজ যে পঙ্গু ভাই বোনদের বা ক্ষতিগ্রস্ত আমাদের সহকর্মী ভাই বোনদেরকে যে আমরা এই যে সম্মান দিয়েছি, তাদের সেই সম্মানকে যদি মূল্যায়ন করতে হয়, তাদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আজ দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে স্বৈরাচার সময় তারা ক্ষমতা ধরে রাখার জন্য তারা বিভিন্ন অপবাদ দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে।